মেয়ে পটানোতে এক্সপার্ট ভাইভাব। আজ পর্যন্ত সে ৯৯টা মেয়ে পটিয়ে ফেলেছে, আর এবার তার নজর পড়ে তাদের এমএলএর সুন্দরী বউয়ের উপর। সে এবার শুরু করে এমএলএর স্ত্রীর সাথে ফ্লার্ট করা। তাকে পটানোর জন্য সে তো উঠে পড়ে লাগে, তবে শেষ পর্যন্ত এমএলএর স্ত্রীও কি তার ফাঁদে পা দিবে? আর এমএলএ যখন তার এই ব্যাপারে জানতে পারবে তখন তার কি অবস্থা করবে, সেটাই দেখবো আজকের গল্প প্যার কা প্রফেসরে। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। শুরুতে একটা বাচ্চা ছেলে আর তার বাবা বাইকে করে যাচ্ছিল। তার বাবা সুভাষ বলে, রোজ রোজ তুই বাস মিস করে আমাকেও দোকানে যাওয়ার সময় লেট করিয়ে দিস। তো সুভাষের ছোট্ট ছেলে ভাইভাব বলে, বাবা এখানেই গাড়ি থামাও। সুভাষ তখন জিজ্ঞেস করে, কেন? তোর স্কুল তো আরো দূরে, তাই না? তাহলে এখানে কেন থামাবো? ভাইভাব বলে, বাবা আমার সব ফ্রেন্ডদের বাবার বড় বড় গাড়ি, তাই আমাদেরকে এই বাইকে দেখলে সবাই তো হাসাহাসি করবে, তাই আমি চাই না কেউ আমাদেরকে এভাবে দেখুক। সুভাষ এটা শুনে বলে, এভাবে বলতে নেই বাবা, আমাদের কাছে যা আছে তার প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত, আর এই নিয়েই খুশি থাকা উচিত। আর তোর তো আরো খুশি হওয়ার কথা যে এত বড় স্কুলে পড়াশোনা করার সুযোগ পেয়েছিস, অনেকে তো সেটাও পায় না, আর এই স্কুল থেকে তুই বড় কিছু হয়েই বের হবি। ভাইভাব তখন বলে, কিন্তু বাবা আমাদের কাছে কার নেই কেন? আমাদের কাছে কি টাকা নেই? তো এই কথা বলেই ভাইভাব চলে যায় তার স্কুলে। পরদিনই তাই সুভাষ লোন নিয়ে নেয় আর একটা কারও কিনে আনে। তার ছেলের কথা শুনে একেবারেই ভালো লাগেনি, তাই সে এই কাজটা করে ফেলে। আর দেখা যায় তার ছেলেও তো সেটা দেখে খুব খুশি হয়ে যায়। তো বর্তমানে দেখা যায় ভাইভাব অনেক বড় হয়ে গেছে, আর আজ সে ঘুম থেকে উঠেই সেই গাড়িটা বিক্রি করতে যাচ্ছিল, কারণ তার বাবা সুভাষ পুরাতন কিছু বিক্রি করতে চায় না, সবকিছুই সে জমিয়ে রাখতে চায়। আর ভাইভাবের কাছে এই সব তো ওয়েস্ট মনে হয়, তাই সে বিক্রি করবে বলে একজন সেলারকে ডাকে। সুভাষ এসে তখন ভাইভাবকে আটকায়, কিন্তু সে তো কোনো কথাই শুনবে না। তখনই সেলার বলে, এটা তো 2 পয়সায়ও কেউ কিনবে না, কারণ খুব বেশি পুরাতন হয়ে গেছে এটা, তাই কি করার, সেটা আর বিক্রি করা হয় না। তো এবার আমরা জানতে পারি ভাইভাব একজন বডি ল্যাঙ্গুয়েজ কোচ। সে এই কাজ দিনের বেলায় করে, আর রাতের বেলায় সে প্রেম শেখানোর প্রফেসর হয়ে যায়। অর্থাৎ তার একটা শো আছে যার নাম ও ম্যানুপুলেশন। এখানে সে তার ছেলে স্টুডেন্টদেরকে শেখায় যে কিভাবে একটা মেয়েকে পটাতে হবে। অর্থাৎ শহরের সিঙ্গেলদের নিয়েই সে রাতে এই শো করে, আর সে নিজেও এক্সপার্ট কাউকে পটানোর ক্ষেত্রে। ভাইভাবের জন্য তো এই কাজ একেবারে বাম হাতের খেলা। অন্যদিকে আমরা পার্টি লিডার পাঙ্কাজ হুদাকে দেখতে পাই, যার নামে নিউজ হচ্ছিল, যেখানে বলা হয় পাঙ্কাজের মূর্খের মতন আচরণের জন্য সোশ্যাল মিডিয়ার মধ্যে তাকে নিয়ে বেশ হাসি ঠাট্টা করা হচ্ছে, সে ট্রোলের শিকার হচ্ছে। তার উপর আজ তো বডি ল্যাঙ্গুয়েজ কোচ ভাইভাবও এই নিয়ে অনেক মজা করেছে। এই সব দেখেই তো পাঙ্কাজের খুব রাগ হয়, সে রাগে একদম ফেটে পড়ে। এরপরই সে সেই সাংবাদিককে ধরে আনে আর তার উপর টর্চার শুরু করে। এদিকে ভাইভাব বাড়ি ফেরার পরই সুভাষ বলে যে, কোথায় ছিলে? আমি এত কল করলাম, রিসিভ করলে না কেন? কি এমন বিজি থাকো যে কল রিসিভ করা যায় না? ভাইভাব তখন বলে, টাকা কোথা থেকে আসে শুনি? 4টা বুক সেল করে তো নিশ্চিত আসে না, তাই টাকা ইনকাম করতেই বিজি ছিলাম, এ কারণেই কল রিসিভ করতে পারিনি। সুভাষ তখন বলে, আমার তো দরকার নেই এই টিভি, এই ফ্যান্সি ফোন, আমার এত টাকারও প্রয়োজন নেই। ভাইভাব বলে, হ্যাঁ তাহলে ইউজ করো না, পড়ে থাকো দাদার আমলে। আমি সারা দিন কাজ করে তারপর বাড়ি ফিরেছি, আর আসতেই তোমার এসব কাহিনী শুরু, এসব কিন্তু একদম ভালো লাগে না। এরপর সে ছোটুকে জিজ্ঞেস করে, এই ছোটু কি হয়েছে রে ওনার? ছোটু বলে, আসলে বাসায় গুন্ডা এসেছিল, তাই সে এরকম রাগ করছেন। এটা শুনে তো ভাইভাব অবাক হয়ে যায়, আর তার বাবাকে বলে, মানে কারা এসেছিল আর কি বলেছে শুনি? সুভাষ বলে, আমি খুব ভালো করেই জানি কারা এসেছিল, আমাকে বোকা ভেবো না। 6 ফুট লম্বা লম্বা ছেলেরা এসে আমাকে ধমক দিয়ে গেল, হুমকি দিয়ে গেল, এসব আমি এখন সহ্য করব? ভাইভাব তখন বলে, আরে কি হয়েছে বলবে তো আমাকে, কি বলেছে তারা তোমাকে? সুভাষ বলে, বারবার তোর কথা জিজ্ঞেস করছিল, আর কথা কম হুমকি বেশি দিয়েছে তারা, এই নে নম্বরও দিয়ে গেছে, কথা বলে জিজ্ঞেস কর তারা কি চায়, আমি এসব কিন্তু সহ্য করব না। তো তারপরই সেই নাম্বারে কল করে ভাইভাব, আর কল রিসিভ করে পাঙ্কাজের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিনহা। ভাইভাব তখন বলে, দেখুন আমি বুঝতে পারছি সেই ভিডিও নিয়ে সমস্যা হচ্ছে, কিন্তু আমি এটা ভাইরাল করিনি, আর আমার এরকম কোনো ইচ্ছাও ছিল না, আমি সত্যি ইচ্ছা করে কিছুই করিনি। সিনহা তখন বলে, আচ্ছা আপনার সাথে পাঙ্কাজ স্যার দেখা করতে চান, তাই কাল এসে পড়ুন। ভাইভাব তখন বলতে থাকে, দেখুন আমি ভিডিওটা রিমুভ করে দিচ্ছি, এটা নিয়ে ইস্যু করে কিন্তু কোনো লাভ নেই। সিনহা তখন বলে, তোমার বাড়ির সামনে গাড়ি আছে আমাদের, তাই কাল লেট না করে চুপচাপ চলে এসো দেখা করতে।
নাহলে কিন্তু খবর আছে। এই বলেই কল কেটে দেয় সিনহা। এবার পরদিনই ভাইভাবের ঘুম ভাঙে তার মা বাবার ঝগড়া দেখে। তার ছোটবেলায় তার মা বাবা অনেক বেশি ঝগড়া করত, সেটা ট্রমা এখনো তার মধ্যে রয়ে গেছে। আর তার মা তার বাবার সাথে ঝগড়া করেই তাদেরকে রেখে চলে গেছে অন্য পুরুষের সাথে। তখন থেকে বাবা ছেলে একা একাই জীবনযাপন করছে। যাক, তো তারপরই সে রেডি হয়ে চলে আসে পাঙ্কাজের সাথে দেখা করতে। সেখানে সে যাওয়ার সময় দেখে মল্লিকা নামের একটা মেয়েকে, যাকে প্রথম দেখাতেই ভাইভাবের পছন্দ হয়ে যায়। যাক, তো এবার সে পাঙ্কাজের অফিসে গিয়ে বসে। আর সেখানেই পাঙ্কাজ সেই ভিডিওটা চালায় যেখানে ভাইভাব বলছিল, দেখো দেখো কত খারাপ ভাষা তার বডি থেকে কিভাবে ঘাম ঝরছে, এত ঘাম তো আমার জিমে গেলেও হয় না, আর একেবারে কবুতরের মতো ছটফট করছে। এইসব বলে ভাইভাব খুব হাসছিল তাকে নিয়ে। আর বর্তমানে এগুলো দেখে তো ভাইভাবের গলা শুকিয়ে আসতে থাকে, কারণ পাঙ্কাজ খুব একটা সাধারণ মানুষ না। তার রাগ উঠলে সে যে কোনো কিছুই করতে পারে। ভাইভাব তখন পাঙ্কাজকে সরি বলে, কিন্তু পাঙ্কাজ দেখা যায় তাকে শুধু ভয় দেখিয়েছে এখানে আনার জন্য। আসলে তো সে ভাইভাবকে বলে যে, দেখো আমি চাই তুমি আমাকে বডি ল্যাঙ্গুয়েজের ট্রেনিং দাও, আমাকে এত পারফেক্ট করবে যেন আমার শ্বশুরবাড়ির সবার চোখ কপালে উঠে যায়, বুঝতে পারলে? তারপর আমার অপোজিশন পার্টিরও যেন মাথা নষ্ট হয়ে যায় আমার কথা বলা দেখে। আমি এটাই চাচ্ছি, আর এজন্যই তোমাকে এভাবে ধরে আনা। ভাইভাব বলে, ও আচ্ছা, তাহলে আপনি চাইছেন আপনাকে আমি ফিক্স করে দেই? পাঙ্কাজ বলে, হ্যাঁ সেটাই। ভাইভাব তখন বলে, ঠিক আছে পাঙ্কাজ, তাহলে শোনো। সিনহা বলে, আরে পাঙ্কাজ কি, স্যার বলে ডাকো। ভাইভাব বলে, আমি যেখানে ট্রেনিং করাই সেখানে এভাবেই কথা বলা হয়, প্রফেশনাল ওয়েতে। পাঙ্কাজও বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি আমাকে নাম ধরেই ডাকো তো, সমস্যা নেই। এবার ভাইভাব ইংরেজিতে বলে, একজন নেতার কাছে তার কথা বলা, বডি ল্যাঙ্গুয়েজ এইসবই আসল, যা একজন নেতার ব্যাকবোনও বলা যায়। আর আমি তোমার সেই ব্যাকবোন ঠিক করতে পারবো। পাঙ্কাজ বলে, তাহলে করে দাও ঠিক। এবার সেখানে এত ইংরেজিতে কথা বলে সে যে পাঙ্কাজ তো কিছুই বুঝতে পারে না। তাই সে বলে, মল্লিকাকে বলো সে কি বলেছে সেটা বুঝে আমাকে বলতে। তারপরে সিনহা ভাইভাবকে বলে যে মল্লিকা বিজি আছে, সুযোগ করে তার সাথে কথা বলে নিও। ভাইভাব তখন মল্লিকাকে ডাক দিয়ে বলে, আমি ভাইভাব, তুমি ফ্রি থাকলে কাজটা করব। মল্লিকাও বলে, হ্যাঁ চলে আসো, সমস্যা নেই। তো এবার সে মল্লিকার সাথে কথা বলে তাকে ইমপ্রেস করার চেষ্টা করে, আর বলে, আমি কারো আন্ডারে কাজ করতে পছন্দ করি না, তাই আগে থেকেই বলছি। মল্লিকা তখন বলে, আমার মনে হয় না এসব কোচিং করে কিছু হয় বলে, তাই তুমি এভাবে কাজ করতে না চাইলে আসলে কিছু করার নেই। তো এবার তো ভাইভাব তার ট্রেনিং কাজে লাগাচ্ছিল, আর সে নিশ্চিত ছিল মল্লিকা তার প্রতি ইমপ্রেস হবেই হবে। কিন্তু না, এই প্রথম কোনো মেয়ে ভাইভাবের প্রেমের মন্ত্রে পড়েনি, অর্থাৎ সে তাকে পটাতে পারল না। তো তারপরই সেখানে একটা ছেলেকে পার্টি অফিসে এনে পাঙ্কাজের লোকজন বেশ মারধর করে, আর পাঙ্কাজও মারে, কারণ সেই ছেলেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে আজে বাজে কথা লিখেছিল। তো এর কিছুক্ষণ পরই মল্লিকাকে পাঙ্কাজ বলে, ছেলেটাকে দেখলে সিলেক্ট করলে কি? মল্লিকা বলে, আমার কাছে তাকে পছন্দ হয়নি, আর এসব বেকার কোচিং টোচিং করে কিছুই হবে না। পাঙ্কাজ বলে, আরে না, সে ভালো কাজের ছেলে, আমি জানি, তাই তো তাকে এখানে আসতে বলেছি, আর তাকে কাজে রেখে নাও, আমাদের জন্যই ভালো। মল্লিকা তখন বলে, আপনার যা ইচ্ছা করুন তো, তারপর কোনো সমস্যা হলে কিন্তু আমাকে বলতে আসবেন না। এবার সেখানে একটা ছেলের সাথে ভাইভাবের কথা হয়, আর তাকে ভাইভাব বলে, আমার মিটিং হয়েছে পাঙ্কাজের সাথে, আর ম্যানেজার মল্লিকার সাথেও মিট করা শেষ। ছেলেটা তখন জিজ্ঞেস করে, কে ম্যানেজার? আরে ওই মল্লিকা হচ্ছে পাঙ্কাজ স্যারের স্ত্রী। তো এই কথায় তো একেবারে আকাশ থেকে পড়ার মতো অবস্থা হয় ভাইভাবের, কারণ সে তো এই ব্যাপারটা আগে বুঝতে পারেনি। যাক, দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা দেখি ভাইভাব তার ক্লাসে বলছে যে আমরা মেয়েদেরকে বেশি স্পেশাল ফিল করালে তারা আমাদের পাত্তা দিবে না, তাই তাকে একজন ফ্যানের মতোই ট্রিট করবে, যেন সে তোমাকে স্টারের মতো ট্রিট করে। এবার দৃশ্য আসে পার্টি অফিসে, যেখানে মল্লিকা বলছিল যে ভিডিও ভাইরাল হয়েছে সেটাকে একেবারে মুছে ফেলতে হবে, কিন্তু তার কথায় একমত হয় না ভাইভাব। সে বলে, আমি বলতে চাই এরকম কিছু করার দরকার নেই, আসলে নেগেটিভ পাবলিসিটি হোক আর পজিটিভ, সেটা কিন্তু পাবলিসিটি, আপনার কিন্তু প্রমোট হয়েই গেছে, এখন আপনার কাজ হবে এইটাকেই ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা। তখন মল্লিকা বলে, না এইসব করা ঠিক হবে না। ভাইভাব বলে, আরে পাঙ্কাজ শোনো, তোমার এই টিমটা খারাপ, এখানে কেউ ভালো করে জানেই না কিভাবে রাজনীতি চলে, আর তার লিডার তো মল্লিকা। রাজনীতি মানেই ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা, সোজাসুজি কাউকে কিছু বলাই যাবে না। কিন্তু ভাইভাবের বিপক্ষে এরা সবাই ছিল,
তো এখন সে কি করবে? সেই সময়ে ভাইভাব পাঙ্কাজকে বলে, দেখো যদি এই টিমের চিন্তা ভাবনা বদলে যায় তাহলেই আমি এখানে কাজ করতে পারবো, আর না হলে আম সরি, আমাকে জানিয়ে দিও কি করবে। তো ভাইভাবের রুলস হচ্ছে কাউকে নিজের প্রতি ইমপ্রেস করতে হলে আগে তার কথার বিপক্ষে থাকতে হবে, তাকে বুঝাতে হবে তুমি আমাকে পছন্দ করো বা অপছন্দ করো, তাতে আমার কিছুই যায় আসে না। সেজন্য এবার মল্লিকাকে ভাইভাব প্রতি পদে পদে রিজেক্ট করে যাচ্ছিল, যেন মল্লিকাকে সে পাত্তাই দিচ্ছে না। আর এইভাবেই ভাইভাব চাইছিল মল্লিকার চিন্তাধারায় নিজেকে নিয়ে আসতে। কিছুক্ষণ পরই ভাইভাবকে তার বাবা সুভাষ কল করে আর বলে, কি রে কবে আসবি বলতো? ভাইভাব জানায়, আমার আসতে লেট হবে বাবা। সুভাষ তখন বলতে থাকে, তাহলে তোর ওই বসের সাথে কাজ করলে ভেবেই কর, কারণ সে ছোট ছোট কাজে গায়ে হাত তোলে লোকেদের। যদি তুই তাকে কিছু শেখাতে না পারিস তাহলে হতে পারে তোকেই মেরে দিল, তাই প্লিজ একটু বুঝে শুনে ডিল কর। ভাইভাব বলে, বাবা তুমি না একটা গার্লফ্রেন্ড খুঁজে বের করো আর তারপর তার মাথা খারাপ করো, আমাকে বারবার কল করে আমার মাথা খারাপ করবে না তো। এই বলেই সে কল কেটে দেয়। তো এরপরই দেখা যায় ভাইভাব পাঙ্কাজকে ট্রেনিং দেওয়ার কাজ শুরু করে দেয়। সে তাকে হাঁটা চলা শেখানোর বেশি চেষ্টা করছিল, কিন্তু পাঙ্কাজ তো হাত পা ছড়িয়ে ছড়িয়ে হাঁটে। আর যখন তাকে এসব শিখাচ্ছিল ভাইভাব, তখনই তো রাগ উঠে যায় পাঙ্কাজের, আর সে বলতে থাকে, কি আমাকে গরুর মতো ঘুরাচ্ছ? হ্যাঁ, আমি এসব করব না। ভাইভাব তখন বলে, দেখো আমি তো তোমার ভালোর জন্যই করছি এসব, তুমি কি রাজনীতিতে নিজের ক্যারিয়ার চাও না? পাঙ্কাজ বলে, হ্যাঁ চাই, কিন্তু এইসব কি আমার মাথা নিয়ে ঘোরাঘুরি করছো, এসব আমি করতে পারবো না। ভাইভাব বলে, দেখো এইভাবেই তোমাকে সব করতে হবে, আমার কথা মতো না চললে কিন্তু আমি পারবো না তোমাকে শেখাতে, তাই চেষ্টা করো আমার কথা শোনার। পাঙ্কাজ তখন একটু স্থির হয় আর জিজ্ঞেস করে, আচ্ছা বলো কি করব? তারপরে ভাইভাব বলে, দৌড়াতে থাকো। এবার তো পাঙ্কাজ এইভাবে দৌড়াতে শুরু করে যে নিচ থেকেই সে উঠে পড়ে ছাদে, আর পরে পুরো ছাদ দৌড়াতে দৌড়াতে সে একেবারে ছাদ থেকেই নিচে পড়ে যায়। যদিও বেশি আঘাত লাগেনি, কারণ নিচে বক্স ছিল, তবে বেচারার একটু হলেও লেগেছে তো। মল্লিকা তখন বরফ লাগিয়ে দিতে থাকে তাকে আর বলতে থাকে, আমি বলেছিলাম না এসব কোচিং টোচিং করে কিচ্ছু হবে না, দেখলে তো ব্যথা পেয়ে গেলে। ভাইভাব তখন বলে, আসলে এটা করার মাধ্যমে সে পরের বার জনতার সামনে অনেক কনফিডেন্ট থাকতে পারবে। পাঙ্কাজ তখন ভাইভাবকে বলে, আমাকে চাবি দিয়ে ছেড়ে দিলে কিন্তু ব্রেক দিলে না কেন? তোমার জন্য আমার কোমরটাই শেষ। ভাইভাব তখন বলে, ব্রেক তো তোমার দেখার কথা, আমি তো আর বলিনি দৌড়ে গিয়ে ছাদ থেকে পড়ে যাও। যাক, তো তুমি এখন রেস্ট করো, সব ঠিক হয়ে যাবে। মল্লিকা তখন এইসব দেখে শুনে বলতে থাকে, দেখো পাঙ্কাজ, একে কাজ থেকে বের করো বুঝলে, একে আমার সুবিধার মনে হচ্ছে না। পাঙ্কাজও বলে, হ্যাঁ ঠিক আছে, আমি আগে একটু ঠিক হয়ে যাই তারপর। তো রাতের বেলায় দেখা যায় পাঙ্কাজ বলতে থাকে যে আমি একটা বিয়েতে যাব, না হলে তো জনতা কষ্ট পাবে, ভোট দিবে না আমাকে। মল্লিকা এটা শুনে বলে, কিন্তু আমাদের তো আজ ডিনারে যাওয়ার কথা ছিল, বিয়েতে যাওয়ার কথা তুমি আমাকে আগে বলবে তো, তাহলে আমি আর আমাদের ডিনারের জন্য অপেক্ষা করে বসে থাকতাম না। পাঙ্কাজ তখন এই কথা শুনে বলে, আচ্ছা আমি ভুল করেছি, বলিনি, এখন রাগ করো না, আমার আসলে তোমাকে বলার কথা মনেই ছিল না। ঠিক তখনই সেখানে ভাইভাব চলে আসে আর বলতে থাকে, আমার কিছু কথা ছিল। মল্লিকা তখন পাঙ্কাজকে বলে, ওকে কিন্তু জব থেকে বের করবে বুঝলে। পাঙ্কাজ বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাইভাব তখন বলতে থাকে, আমি একা একটু কথা বলবো, তাই মল্লিকা প্লিজ একটু যাও এখান থেকে। তারপরই তো মল্লিকা রাগ করে সেখান থেকে চলে যায়। তো এরপরই রাতের বেলা মল্লিকা তার ফ্রেন্ডের সাথে দেখা করে, আর সেখানে তার ফ্রেন্ড আসে বেশ হাসাহাসি করে ভাইভাবকে নিয়ে। তো বাড়ি ফেরার পরই মল্লিকা পাঙ্কাজকে জিজ্ঞেস করে, কি তুমি কি ওই ছেলেটাকে বলেছিলে চলে যেতে? পাঙ্কাজ বলে, দেখো আমি বলার আগে সেই বলছিল। তখন এই ফ্ল্যাশব্যাকে দেখা যায় ভাইভাব বলছে যে আমি এই জবটা ছাড়তে চাই। পাঙ্কাজ তখন জিজ্ঞেস করে, কেন, কি সমস্যা? ভাইভাব জানায়, কারণ এইভাবে আমি কাজ করতে পারবো না, আমার কথায় সবসময় বাধা দেওয়া হয়, এভাবে তো আমি আর নিজের মতো করে শিখাতে পারছি না। এসব শুনে পাঙ্কাজ বলে, সামনে নির্বাচন আর এখন চলে যাবে মানে? তখন ভাইভাব তাকে বলে, দেখো আমি চেষ্টা করছিলাম তোমাকে শিক্ষা দিতে, কিন্তু মল্লিকার জন্য কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, সে তো আমাকে পছন্দই করে না, তাই আমার এখানে কাজ করাটা বেশ মুশকিল। এসব শুনে পাঙ্কাজ বলে, ও আচ্ছা চিন্তা করো না, এবার থেকে কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, এমনকি মল্লিকাও না। এইসব শুনেই তো মল্লিকা বলে, কি সে আমার নামে এইসব বলেছে? আমি তাকে অপছন্দ করি তার তো একটা কারণ আছে তাই না? সে নিজেই তো কত অদ্ভুত আচরণ করে বেড়ায়। এদিকে আমরা ভাইভাবকে একটা ক্যাফেতে দেখি, সেখানে অনামিকার সাথে দেখা হয় তার,
যে মল্লিকার সাথেই কাজ করে। অনামিকা বলে, তুমি এমন ভাব নিয়ে আছো যেন আমাকে চেনোই না, আর আমি বলে দিচ্ছি এসব নাটক বন্ধ করে এখানে কাজ করাও বাদ দাও। এরপরে অনামিকা তাকে অনেকগুলো গালি দিয়ে চলে যায়। ভাইভাব তো বুঝতে পারছিল না সে তাকে গালি কেন দিল। অন্যদিকে রাতের বেলা মল্লিকা লুকিয়ে লুকিয়ে ভাইভাবের ইনস্টাগ্রাম আইডি দেখছিল। তার মানে ভাইভাব যা চাইছিল সেটাই হয়তো হচ্ছে। ধীরে ধীরে মল্লিকার মনে ভাইভাব জায়গা করে নিচ্ছে, তবে সে সেটা প্রকাশ করছে না। আর এদিকে ভাইভাব মনে করে যে এই অনামিকা তো তারই একটা গার্লফ্রেন্ড ছিল, তার তো এ যাবৎ 99টা গার্লফ্রেন্ড ছিল, তাই এতগুলোর মধ্যে অনামিকাকে সে চিনতে পারেনি। ওই সময় ভাইভাবের কাছে নোটিফিকেশন আসে যে মল্লিকা তার পোস্টে লাইক দিয়েছে, কিন্তু মল্লিকা আসলে ভুলে এটা করে ফেলেছিল। কিন্তু ভাইভাব তো এই লাইক পেয়েই বুঝতে পেরে যায় যে তার প্রেমের ট্রিক্স ঠিকই কাজ করা শুরু করে দিয়েছে, আর সে বেশ খুশিও হয় এতে। তো এবার ভাইভাব তার স্টুডেন্টদেরকে বলে, আমার পরের স্টেপ হচ্ছে যে মেয়েকে পটাতে চাইছো তার প্রশংসা করা, কারণ প্রথমে তার প্রশংসা না করে তার মাইন্ডে তুমি চলে গিয়েছো, এখন তার প্রশংসা করে তার মাইন্ডে সেট হতে হবে। অন্যদিকে মল্লিকা পাঙ্কাজের সাথে ক্লোজ হলেও কখনোই তার ইচ্ছা মতো কিছুই করতে পারে না পাঙ্কাজ, তাই মল্লিকা সবসময় এই নিয়ে একটু আপসেট থাকে। যাক, তো এরপরই মল্লিকা পাঙ্কাজকে বলে, তোমাকে ঋদ্ধির বার্থডেতে যেতে হবে, আমার সাথে যাবে তুমি। পাঙ্কাজ বলে, দেখো আমি বিজি, তুমি একা যাও। এর উত্তরে মল্লিকা বলে, এভাবে হয় নাকি? সবাই জিজ্ঞেস করে তোমার আর পাঙ্কাজের মাঝে সব ঠিক আছে তো, কারণ তাকে তো তোমার সাথে দেখাই যায় না। পাঙ্কাজ এই কথা শুনে বলে, তাহলে আমি কি কাজ করব না? সামনে ইলেকশন আছে জানোই তো, আমি এইসব রেখে এখন অন্য কোথাও যেতে পারবো না। তো এর পরদিন থেকেই শুরু হয় পাঙ্কাজের ট্রেনিং। এবার দিন রাত এই ট্রেনিং চলে, যার ফলে ভাইভাব তাকে অনেক স্মার্ট করতে পারে। পাঙ্কাজও এখন বেশ সুন্দর করে সব জায়গায় তার স্পিচ দিতে পারছিল, জনতার কাছেও সে বেশ জনপ্রিয়তা পেতে থাকে। এই সুযোগে ভাইভাবও বিভিন্নভাবে ফ্লার্ট করা শুরু করে মল্লিকার সাথে। সে যখন তখন তার প্রশংসা করা শুরু করে। মল্লিকাও তো এখন তাকে অনেক বেশি চোখে হারায়, কারণ আগে তাকে ভাইভাব রিজেক্ট করেছে, তাই মল্লিকা এখন একটু ভাব নিচ্ছিল। তবে মল্লিকা যে এরকম করবে সেটা ভাইভাবও বেশ ভালোই জানতো। তো মল্লিকা আর ভাইভাবকে একসাথে দেখে অনামিকা একটা ফ্ল্যাশব্যাকে যায়। দেখা যায় আজ থেকে প্রায় 9 বছর আগে ভাইভাবের সাথে তার প্রেম ছিল। ওই আর কি যেভাবে ভাইভাব মেয়ে পটাতো সেই মেয়েদের মধ্যে এই অনামিকাও ছিল। এদিকে পাঙ্কাজের স্পিচ শেষে ভাইভাব তাকে বলতে থাকে, খুব ভালো হয়েছে স্পিচ, জনতা তো পাগল হয়ে যাবে তোমার জন্য। তো এবার এখান থেকে যাওয়ার জন্য মল্লিকা কোনো গাড়ি পাচ্ছিল না। তখন পাঙ্কাজ বলে, আমারও তো কাজ আছে, তুমি না হয় ভাইভাবের সাথেই চলে যাও। মল্লিকা বলে, না, আমি যার সাথে কমফোর্টেবল না তার সাথে কেন যাব? তাছাড়া গিফটও তো কিনতে হবে বার্থডে পার্টির জন্য। ওদিকে ভাইভাব তো নিচে আসে আর এসে অপেক্ষা করতে থাকে যে কখন মল্লিকা আসবে। তখনই সে তার ফ্রেন্ডকে কল করে বলে, দেখবি মল্লিকা ঠিকই আসবে, প্রথমে তো ভাব নিবে যাবে না, কিন্তু পরে ঠিকই আসবে, তুই আমাকে পুরো 20 মিনিট পর আবারও কল করবি। তার ফ্রেন্ডও বলে, ওকে ঠিক আছে। তো মল্লিকাকে পাঙ্কাজ বলে, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি, একটু লেট হবে আর কি আমার। তখন মল্লিকা পাঙ্কাজকে বলে, আচ্ছা ঠিক আছে, তোমার লেট হবে যখন তখন আমি ভাইভাবের সাথেই চলে যাচ্ছি। তারপরে মল্লিকা আর ভাইভাব গাড়িতে করে যাচ্ছিল, আর সেখানেই তো ভাইভাব তার ফ্লার্টিং শুরু করে দেয়। কিছুক্ষণ পরই তার ফ্রেন্ড আবারও কল করে, আর কথা বলা শেষে ভাইভাব মল্লিকাকে বলে যে আমার ফ্রেন্ড কল করেছিল আর সে আসলে একটা কাহিনী বলল। মল্লিকা তখন জিজ্ঞেস করে, কি কাহিনী? ভাইভাব বলতে থাকে সে একটা পার্টিতে গিয়ে একটা মেয়ের সাথে ফিজিক্যাল হয়, আর তারপরই সে জানতে পারে মেয়েটা ম্যারিড। তাই আমার ফ্রেন্ড তাকে বলে, তুমি কি তোমার হাজবেন্ডকে ভালোবাসো না? মেয়েটা জানায়, না, আমি আমার হাজবেন্ডকে ভালোবাসি, কিন্তু আমি তার সাথে ভালোবাসায় নেই। তো আমার বন্ধু তার এই কনসেপ্টটা বুঝতে পারছিল না যে ভালোবাসে কিন্তু ভালোবাসায় নেই, এটা আবার কেমন কথা। মল্লিকাও তখন হেসে বলে, এসব ফালতু কথাবার্তা, ভালোবাসার মধ্যে না থাকলে সে সম্পর্কে আছেই বা কেন? ভাইভাব বলে, হ্যাঁ সেটাই তো আমারও কথা। তো এবার এইসব কথা বলতে বলতেই গাড়িটা মাঝপথেই নষ্ট হয়ে যায়। তাই মল্লিকা বলে, আচ্ছা তুমি মেকানিক ডাকো, আমি একটু শপিং করে আসছি। অন্যদিকে অনামিকা তার ভাইয়ের রুমে গিয়ে ভাইভাবের প্রেম শেখানোর সেই বুকটা পেয়ে যায়। প্রেম শেখানো বলতে মেয়েদের মাইন্ড ওয়াশ করে তাদের পটানোর একটা বই, যা দেখে তো অনামিকা খুবই শকড হয়ে যায়। অন্যদিকে ভাইভাব শপিং মলে গিয়ে দেখে মল্লিকা একটা ড্রেস দেখছে, কিন্তু ভাইভাব আসতেই সে সেটা রেখে দেয়। তো সেই সময় আবার ভাইভাবকে কল করে মেকানিক আর বলতে থাকে, গাড়ি ঠিক করা হয়ে গেছে,
সে তখন ওই মেকানিককে বলে ঠিক আছে, চাবি রেখে চলে যাও। তো এরপর মল্লিকা আসার পরই ভাইভাভ বলতে থাকে যে গাড়ি ঠিক হতে তো আরো অনেক সময় লাগবে, আমরা ততক্ষণ একটু সামনে হাঁটি। সে আসলে ইচ্ছে করেই এটা করে, যাতে করে মল্লিকার সাথে একটু বেশি সময় থাকতে পারে। এরপরই সে মল্লিকাকে জিজ্ঞেস করে আইসক্রিম খাবে। মল্লিকাও এতে রাজি হয়ে যায় আর বলে ঠিক আছে চলো। তো সেখানে তারা কথা বলতে বলতে এক পর্যায়ে ভাইভাভ বলে আমার একটা হাউস পার্টি আছে, সেখানে চলো যাই, কারণ আজ তো পাঙ্কাজ লেট করে আসবে, তোমার সময়ও কাটলো আর সেখানে মজাও হবে, কি বলো যাবে? মল্লিকা তখন বলতে থাকে যাওয়াটা কি ঠিক হবে? ভাইভাভ তো তখন তাকে অনেক বেশি জোরাজুরি করতে থাকে। এরপরই মল্লিকা তার সাথে চলে যায়। অন্যদিকে অনামিকাও পাঙ্কাজকে কল করে বলে আমার আপনাকে কিছু বলার আছে ভাইভাভের ব্যাপারে। এদিকে ভাইভাভ তো মল্লিকাকে হাউস পার্টিতে আনে আর আবারও সেই কান মন্ত্র দিতে থাকে। সে যে করেই হোক চাইছিল মল্লিকাকে তার দিকে ঝুঁকাতে। মল্লিকার কাছে তখন একটা বিষয় খারাপ লাগাতে সে ওখান থেকে উঠে চলে যায়। তো এদিকে অনামিকা এবার পাঙ্কাজকে এসে বলে ভাইভাভ হচ্ছে পিকআপ আর্টিস্ট, মানে যে মেয়েদেরকে ম্যানুপুলেট করে পটানোর কাজ করে এবং সেই সব আজে বাজে কাজকর্ম নিজের প্রাইভেট ক্লাসের মাধ্যমে বাকি ছেলেদেরকেও শিখায়। পাঙ্কাজ এটা শুনে বলে তো সে কি কাজ করলো না করলো তাতে আমার কি, আমার কাজ ঠিকঠাক করলেই হলো। অনামিকা বলে আরে আপনি বুঝতে পারছেন না, যদি জনতা জানতে পারে এরকম একটা বাজে ছেলে আপনার পার্টিতে কাজ করছে তবে কি হবে ভাবতে পারছেন? মানুষজন তো অপমান করার শেষ স্টেজে নিয়ে যাবে আপনাকে। পাঙ্কাজ এটা শুনে বলে কি পড়ায় সে দেখি তো। অনামিকা তখন সেই বইটা দেখিয়ে বলে এই যে সে এই সব শেখায়। পাঙ্কাজ বলে তো এই বই দেখে মেয়েদের পটানো যাবে? অনামিকা বলে হ্যাঁ, সে তো এইসবই করে আসছে, তাই আপনাকে কিছু একটা করতেই হবে। তাকে প্লিজ এই পার্টি অফিস থেকে বের করুন, নাহলে আপনার মান সম্মান ক্যারিয়ার সব কিন্তু শেষ। তারপরে পাঙ্কাজ লোক পাঠায় সেই কোচিং সেন্টারে। ভাইভাভ তো এটা দেখেই পালিয়ে যায়, তাই পাঙ্কাজ তাকে গাড়ি নিয়ে ফলো করে ধরে ফেলে আর বলে কিরে তুই নাকি এসব আজে বাজে কাজ করিস, তোর জন্য তো আমি এখন শেষ হয়ে যাব। তখন ভাইভাভ এবারও খুব সহজেই বেঁচে যায় এই সব থেকে। সে বলে আমি কি আজে বাজে কাজ করি? কিছু টাকা ইনকামের জন্য আমি দিনে তোমার এখানে কাজ করি আর রাতে কোচিংয়ে, আর আমি তাদেরকে আজে বাজে কিছু শিখাই না, আমি শিখাই কিভাবে সুন্দর করে ভালোবেসে একটা মেয়ের সাথে ব্যবহার করতে হয়। তাহলে আমি ভুলটা কি করি? যাও তুমি, আমার কথা তো তুমি বুঝবে না, আমি যাচ্ছি, আর তোমার কাজ করব না। তখনই আবার পাঙ্কাজ তাকে আটকে ফেলে আর বলে আচ্ছা আম সরি, বুঝতে পারিনি ব্যাপারটা ভালো করে, উপর উপর যা শুনেছি যা বুঝেছি তাতেই রাগ করে ফেলেছি। তবে তুই যেহেতু মেয়েদের মন বুঝে পটাতে পারিস তাহলে প্লিজ আমাকে হেল্প কর, আমাকে একটা মেয়েকে পটানোর জন্য হেল্প কর। ভাইভাভ তো তখন খুশি হয়ে যায় এটা ভেবে যে তাহলে কি পাঙ্কাজ চিট করছে মল্লিকাকে। তো এরপর আবারও সে পার্টি অফিসে আসে আর আজ মল্লিকা তাকে সরিও বলে, কারণ সেদিন তার ওভাবে আসাটা উচিত হয়নি। এরপরই প্রতিদিনের মতো শুরু হয় মল্লিকার সাথে ভাইভাভের ফ্লার্টিং। মল্লিকার মধ্যেও ধীরে ধীরে বেশ কিছু চেঞ্জ আসছিল। তো তারপরই ভাইভাভ পাঙ্কাজকে বলে কোন মেয়ের কথা বলেছিলে তুমি, যাকে তুমি পটাতে চাও? পাঙ্কাজ তখন বলে কাউকে বলবি না তো? ভাইভাভ বলে না না, এবার বলো তো কে সে। পাঙ্কাজ এরপর ভাইভাভকে উপরে নিয়ে আসে আর সেখানে মল্লিকাকে দেখিয়ে বলে এই যে আমার একমাত্র ভালোবাসা, যার প্রেমে আমি পাগল, তুই না তাকে আমার জন্য একটু পটিয়ে দে, মানে আমাকে হেল্প কর যে কিভাবে তার মন বুঝবো। ভাইভাভ তখন বলতে থাকে সে তো তোমার স্ত্রী, তাকে পটিয়ে কি করবে? পাঙ্কাজ বলে হ্যাঁ স্ত্রী ঠিক আছে, কিন্তু সে খুব আপসেট থাকে, তার মনে এক চলছে আর মুখে বলছে অন্য কিছু। আমাকে সে তার মনের কথাটা বলতেই পারছে না, তাই আমি চাই তাকে পটাতে, যাতে সে সব সময় আমার প্রেমে পাগল হয়ে থাকে। ভাইভাভ এসব শুনে বলে কিন্তু সেটার জন্য তো আগে আমার কথা বলতে হবে মল্লিকার সাথে, তাও একা একা। পাঙ্কাজও বলে ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দিব, তবে আমাকে হেল্প করতেই হবে। ভাইভাভ বলে হ্যাঁ করব, কোনো ব্যাপার না, আমি তাকে ঠিকই পটিয়ে নিব। এরপরে মল্লিকা আর ভাইভাভ একসাথে বেরিয়ে যায়। ভাইভাভ মল্লিকাকে বলে কি ভাবছো? মল্লিকা বলে না, আসলে ভোট চাওয়ার কথা কাল, কিন্তু পাঙ্কাজ আজ কেন পাঠালো? এরকম তো আগে কখনোই করেনি, আমাকে কিছু জিজ্ঞেস না করে। তো এরপরে ভোট চাইতে গিয়ে মল্লিকা এসে পড়ে ভাইভাভের বাড়ির সামনে। ভাইভাভ বলে এই বাড়িতে কোনো মহিলা নেই, তাই ভোট চাইতে যেতে হবে না। মল্লিকা তখন জিজ্ঞেস করে তুমি কিভাবে জানো? ভাইভাভ জানায় কারণ এটা আমারই বাড়ি। এবার তো সেখানে সুভাষ এসে মল্লিকাকে ডেকে ভেতরে আনে আর সেখানে অনেক গল্প হয়। সুভাষ তো ভেবেছিল মল্লিকাকে হয়তো ভাইভাভ পছন্দ করে, তবে ভাইভাভ যাওয়ার আগে তার বাবাকে বলে এটা হচ্ছে পাঙ্কাজের স্ত্রী, তাই বেশি ভাবার দরকার নেই। তো ফেরার পথে মল্লিকা ভাইভাভকে বলে তোমার বাবা সত্যিই খুব সুইট, তোমার মতো না। ভাইভাভ বলে উনাকে একটু সময় নিয়ে নিজের বাড়িতে নিয়ে যাও, দেখবে 2 মিনিট পর আবারও ফিরিয়ে দিয়ে যাবে।
মল্লিকা বলে না না, সত্যি উনি খুব ভালো রান্না করেন। ভাইভাব তখন এসব বাদ দিয়ে বলতে থাকে একটা ক্যাফে আছে, সেখানকার কফি বেশ মজা হয়, যাবে? মল্লিকাও বলে ঠিক আছে চলো। তো এরপরে তারা একটা জায়গায় গিয়ে বসে। সেখানে ভাইভাব বলে পাঙ্কাজের সাথে কিভাবে দেখা হলো। মল্লিকা জানায় এভাবেই হঠাৎ করে হয়ে যায়। তারপর আমার বাবা ছিলেন তখন জেলে, আর আমি 2 বছর পরই পাঙ্কাজকে এই ব্যাপারে বলি। সে তো এক মুহূর্তের মধ্যেই বাবাকে জেলের বাইরে নিয়ে আসে, আর এরপরে আমাদের বিয়ে হয়। ভাইভাব এটা শুনে বলে লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? মল্লিকা জানায় লাভ ম্যারেজ ছিল, আমার তাকে খুবই পছন্দ হয়, আর সেজন্যই আমরা সিদ্ধান্ত নেই বিয়ে করার। ভাইভাব এটা শুনে বলে ও আচ্ছা। তো এরপরে মল্লিকা বলে এবার তোমার ব্যাপারে কিছু বলো। ভাইভাব বলে আমার মা বাবাকে দেখে আমি ছোটবেলায় ভাবতাম আমরা হয়তো খুব হ্যাপি ফ্যামিলি, কিন্তু না, আমার মায়ের এক্স বয়ফ্রেন্ডকে নিয়ে বেশ বাজে রকম ঝগড়া হয় মা বাবার মধ্যে। ফলে মা আমাকে ছেড়ে আমার বাবাকে ছেড়ে চলে যান ওনার বয়ফ্রেন্ডের সাথে। এই তো, তারপর একা একাই বাবার কাছে বড় হওয়া। মল্লিকা বলে ও তাহলে তো সত্যি খুব জটিল জীবন তোমার। ভাইভাব বলে হ্যাঁ, বলতে পারো অনেকটা তেমনই। এবার বাড়ি ফিরে মল্লিকা দেখে পাঙ্কাজ তার জন্য ঘর সাজিয়ে রেখেছে, অনেকগুলো গিফটও দেয় সে তাকে। তবে একটা ড্রেস দেখে তো সে বুঝে যায় এটা ভাইভাবের আইডিয়া। মল্লিকা তখন জিজ্ঞেস করে এসব কি ভাইভাব করেছে? পাঙ্কাজ বলে না, সে কেন করবে, এসব আমার আইডিয়া ছিল। মল্লিকা তখন বলতে থাকে এই ড্রেস আমি আর ভাইভাব দেখে এসেছিলাম, তাই এটা ভাইভাব করেছে আমি জানি। পাঙ্কাজ তো অনেকভাবে মল্লিকাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মল্লিকা তো খুবই রেগে যায়। সে বলে আমাদের ব্যক্তিগত জীবনের ব্যাপারে ভাইভাব কেন জানবে, কেন বলবে তুমি? এই নিয়েই তো পাঙ্কাজ আর মল্লিকার মধ্যে অনেক ঝগড়া হয়। তো আজ রাতে ঘুমানোর পরই মল্লিকা স্বপ্নে দেখে ভাইভাবকে, তাই সে তার ফ্রেন্ড ঋদ্ধির সাথে দেখা করতে চলে আসে আর তাকে সব খুলে বলে। ঋদ্ধি তখন বলে কি সমস্যা তোর মল্লিকা? মহিলারা মরে যাচ্ছে তোর মতো একটা জীবন পাওয়ার জন্য, কারণ তোর কাছে পাওয়ার আছে, টাকা আছে, এত ভালো হাজবেন্ড আছে, এরপরও কিসের সমস্যা হচ্ছে তোর? তুই কেন ওই ছেলেকে নিয়ে চিন্তা করছিস? মল্লিকা বলে এখন আমি কি করব? হ্যাঁ, এইসব আমার হাতে আছে নাকি যে আমি আমার স্বপ্ন নিজের ইচ্ছায় দেখব? ঋদ্ধি বলে দেখ, জীবন তো তোর হাতে আছে তাই না, তাই বলছি এসব ভাবনা চিন্তা থেকে দূরে থাক, ঠিক আছে? এবার চল যাই। মল্লিকাও বলে হ্যাঁ ঠিক আছে। অন্যদিকে অনামিকা খুব মনোযোগ দিয়ে পড়ে যাচ্ছিল ভাইভাবের সেই বইটা, যা পড়ার পরে অনামিকা বুঝতে পারে এই সমস্ত টেকনিক অ্যাপ্লাই করেছে ভাইভাব মল্লিকার উপর। তাই অনামিকা এবার বিশালকে কল করে আর বলে আমি আর্জেন্টলি ভাইভাবের কল হিস্ট্রি, চ্যাট সব চাই, তাড়াতাড়ি আমাকে পাঠাও প্লিজ। বিশাল তখন বলে সেই ছেলেটা যে আমাদের অফিসে জব করে? অনামিকা বলে হ্যাঁ। অন্যদিকে রাতের বেলা মল্লিকা ঘুম থেকে উঠে পড়ে আর সে ভাইভাবের আইডিটা আবারও দেখে। তারপর সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে ভাইভাবকে মেসেজ করে ফেলে আর তাকে বলে আমি তোমার সাথে কাল মিট করতে চাই। ভাইভাবও তখন রিপ্লাই করে যে এই মেসেজের জন্য আমি কত দিন ধরে অপেক্ষায় ছিলাম। এরপরই সে হাসে, কারণ অবশেষে তার প্রেমের ফাঁদে মল্লিকা ফেসেই গেল। সে যেমনটা চেয়েছিল এখন ঠিক তেমনটাই হচ্ছে। তো এর পরদিনই দেখা যায় ভোটাভুটি শুরু হয়ে যায়। পাঙ্কাজ তো রেডি হয়ে মল্লিকাকে বলে যে অন্যদিন তো তুমি 2 মিনিটে রেডি হয়ে যাও, আজ যখন তারা আছে যাওয়ার তখন তুমি লেট করছো। মল্লিকা বলে তুমি যাও, আমি পরে আসছি। পাঙ্কাজ তখন জিজ্ঞেস করে কিন্তু কেন, পরে কেন? মল্লিকা তখন বলে আসলে আমার কিছু কাজ আছে, সেগুলো শেষ করেই আসছি। পাঙ্কাজ তখন আপসেট হয়ে বলে তো আমি কি এখন একা যাব? মল্লিকা বলে আরে বলছি তো জলদি এসে পড়বো। তো এরপরই পাঙ্কাজ আসে ভোট কেন্দ্রে, সেখানে তার সাথে দেখা হয় ঋদ্ধির। তখন পাঙ্কাজ বলে তোমার সাথে মল্লিকা আসেনি? ঋদ্ধি বলে ও সে হয়তো চলেই আসবে। পাঙ্কাজের পর ভেতরে যায় আর তার সাথে কথা বলার জন্য তখনই দৌড়ে আসে সেই অনামিকা। অন্যদিকে হোটেলে আসে মল্লিকা, সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল ভাইভাব। মল্লিকা আসার পরই বলে আমি একটু কনফিউজড। ভাইভাব এটা শুনে বলতে থাকে তার সাথে সে নার্ভাসও তাই না? কোনো ব্যাপার না, তুমি রিল্যাক্স করো। এইসব বলেই সে মল্লিকার কাছাকাছি আসতে শুরু করে। অন্যদিকে পাঙ্কাজকে অনামিকা বলে ভাই আপনি জানেন কি মল্লিকা এখন কোথায়? পাঙ্কাজ বলে না, তাকেই তো খুঁজছি। অনামিকা তখন বলে আমি জানি সে কোথায়, সেটা এখন ভাইভাবের সাথে হোটেলে আছে। পাঙ্কাজ তো এটা শুনে খুবই রেগে যায় আর বলতে থাকে দেখ তুই কিন্তু খুব বড় অভিযোগ করছিস। অনামিকা তখন বলে আমি খামোখা অভিযোগ কেন দিব আর মিথ্যাই বা কেন বলতে যাব? আমি সত্যিই বলছি এই ছেলে কিন্তু সুবিধার না, সে সব করতে পারে। তাকে প্লিজ ফোন করে দেখে নিন, আর না হয় সেখানে চলুন।
অন্যদিকে ভাইভাব যখন মল্লিকার কাছাকাছি চলে আসে তখনই তার সব ফ্ল্যাশব্যাক আসতে থাকে, আর সেগুলো ছিল মল্লিকার সাথে কাটানো মুহূর্তগুলো। তাই ভাইভাব উঠে পানি খায়। মল্লিকা জিজ্ঞেস করে, কি ব্যাপার, কি হয়েছে? ভাইভাব বলে, আমার আগে কখনো এরকম ফিল হয়নি। ধরো, এর আগে আমি যতবারই যত মেয়েদের সাথে এসেছি আমি কখনোই কিচ্ছু ভাবতাম না, যা করার তা করে চলে যেতাম। কিন্তু এই প্রথমবারের মতো তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আমার বারবার মনে পড়ছিল। মল্লিকা এটা শুনে বলে, হ্যাঁ, তাতে কি সমস্যা? ভাইভাব বলে, আমার সাথে আগে কখনো এরকম হয়নি। আমার মনে হচ্ছে আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। মল্লিকা এটা শুনে বলে, কি বললে? এটা কেমন বাচ্চাদের মতো কথা বলছো? ভাইভাব বলে, বাচ্চাদের মতো? তো আজ আর একটা সত্যি জেনে যাও। আমি হচ্ছি একজন পিক আপ আর্টিস্ট, যে মেয়েদের ম্যানিপুলেট করে পটানোর কাজ করি এবং বাকিদেরও শিক্ষা দেই। তাই আমি বাচ্চা তো নই। যা বলেছি ভেবে চিন্তেই বলেছি। মল্লিকা তখন বলে, আমি তোমাকে ভালোবাসি না, আমি আমার স্বামী পঙ্কজকেই ভালোবাসি। সে হয়তোবা পারফেক্ট হাজবেন্ড না, কিন্তু আমার জন্য সে অনেক কেয়ার করে, আর আমি তার ভালোবাসার মধ্যেই আছি ভাইভাব। তাই সরি তোমার ইমোশন হার্ট করার জন্য। ভাইভাব তখন বলে, আমি জানি, আর তোমাকেও একইভাবে ভালোবাসে পঙ্কজ, সেটাও দেখেছি আমি। তো আমি চাইবো তোমরা দুজনে ভালো থাকো, আর যাও নিজের স্বামীর কাছে ফিরে যাও। তো মল্লিকা সেই হোটেল থেকে যাওয়ার সময়ই পঙ্কজের এক লোক তাকে দেখে ফেলে। তাকে অবশ্য পঙ্কজই পাঠিয়েছিল। তো সে পঙ্কজকে বলে, স্যার, অনামিকা একদম সত্যি বলেছে। আমি এইমাত্রই ভাবিকে হোটেল থেকে যেতে দেখেছি। পঙ্কজ তো এটা শুনে খুবই অবাক হয় আর বলতে থাকে, কি বলছিস তুই কি সত্যি সত্যি নিজের চোখে এসব দেখেছিস? তখন ওই লোক বলে, হ্যাঁ, আমি এখনো দেখছি। এবার বলুন আমি কি করব? তারপর সে বলে তাকে ধরতে। কিছুক্ষণ পরে ভাইভাব এসে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে মল্লিকা বাড়িতে গিয়ে দেখে সেখানে বসে আছে পঙ্কজ। মল্লিকা তাকে দেখেই বলে, আমি তো তোমাকে ভোট দিতেই যাচ্ছিলাম। পঙ্কজ তো খুবই রেগে মেগে বলে, আমার চাই না তোমার ভোট। মল্লিকা তখন তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, এমন ব্যবহার কেন করছো? পঙ্কজ বলে, কেন, খুব তো ভালো সময় গিয়েছে হোটেলের মধ্যে, তাই না? এই কথা বলেই সে দরজা লক করে চলে যায়, মল্লিকাকে আটকে রেখে। মল্লিকা তো বারবার বলছিল তেমন কিছুই হয়নি সেখানে, সে যা ভাবছে সব ভুল। অন্যদিকে ভাইভাব তার গাড়ি থামায় ভোট কেন্দ্রের সামনে। অনামিকাকে দেখেই ভাইভাব বলে, আমার কিছু কথা আছে তোমার সাথে। অনামিকা বলে, আমার কোনো কথা নেই। ভাইভাব তখন এক প্রকার জোর করেই অনামিকার গাড়িতে ওঠে। অনামিকা তখন বলে, ও, এখন তুমি জানো যে আমি তোমাকে বিপদ থেকে বাঁচাতে পারি, তাই আমার কাছে এসে পড়েছ? বাহ, তুমি তো দেখছি খুব বড় শয়তান। ভাইভাব বলে, কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। অন্যদিকে পঙ্কজ এসে পড়ে ভাইভাবের বাবার বাড়ি। সুভাষ তো তাকে দেখে বলে, স্যার, আপনি এখানে? আমি তো আপনাকে ভোট দিয়েই এসেছি। পঙ্কজ বলতে থাকে, সে কোথায়? সুভাষ তখন জিজ্ঞেস করে, কি হয়েছে স্যার? পঙ্কজ তো তখন কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এদিকে অনামিকা ভাইভাবকে বলে, আমি তোমার আর মল্লিকার ব্যাপারে জানি। ভাইভাব জিজ্ঞেস করে, কি জানো? অনামিকা বলে, আমি জানি যে তুমি আর মল্লিকা একসাথে হোটেলে গিয়েছো, আর মল্লিকা তো পঙ্কজ ভাইকে ধোকা দিচ্ছে তোমার সাথে থেকে। ভাইভাব এটা শুনে বলে, তুমি কি পাগল হয়ে গেছো অনামিকা? অনামিকা বলে, হ্যাঁ, কারণ তোমার সত্যিটা জেনে গিয়েছি আমি। ভাইভাব তখন বলতে থাকে, হোটেলে কি দুজন মানুষ শুধু আজে বাজে কাজ করতেই যায়? আমরা তো ওখানে কথা বলতে গিয়েছিলাম। মল্লিকা এই কথা শুনে বলে, চুপ করো, আর এসব নাটক করতে হবে না। তোমার বইটা দেখেই আমি বুঝতে পেরেছি এইসব তোমার শুধু খেলা, তাই বন্ধ করো এসব খেলা। এসব নিয়ে আর কিচ্ছু বলবে না। ভাইভাব তখন বলে, আরে আমি সত্যি বলছি, মল্লিকা আর পঙ্কজের বিয়েতে একটা সমস্যা ছিল, সেটা নিয়েই কথা বলতে আমরা গিয়েছিলাম। আর কার সংসারে সমস্যা থাকে না? হ্যাঁ, আমরা শুধু সেই সমস্যাটা নিয়েই কথা বলতে যাই। আর তুমি কিভাবে ভাবলে মল্লিকার মতো একজন আমার মতো ছেলের প্রেমে পড়বে? অনামিকা বলে, হ্যাঁ, আমি তো পড়েছিলাম ভাইভাব, আমি বোকা হয়েছিলাম, তাই তোমার প্রেমে পড়েছিলাম। ভাইভাব তখন বলে, হ্যাঁ, আর আমি এখানে সেটা নিয়েই কথা বলতে এসেছি। অনামিকা তখন বলতে থাকে, বাহ, সেটা নিয়ে কথা বলতে এসেছো? এতগুলো বছর কোথায় ছিলে? ভাইভাব বলে, দেখো, আমি জানি আমার ভুল হয়েছে, আমি তখন অবুঝ ছিলাম, আমি বুঝতে পারিনি আমি কি করছি। অনামিকা বলে, আমি তোমাকে কল করেছি, মেসেজ করেছি, ইমেল করেছি, কিন্তু তুমি কি করলে? কোনো রেসপন্স নেই। আমাকে কথা দিয়েছিলে আবারও মিট করবে, কিন্তু কি হলো? তোমার মধ্যে তো সেই সাহসটাও ছিল না আমাকে সত্যি বলার মতো। ভাইভাব বলতে থাকে, প্লিজ আমার কথাটা শোনো, যদি আমি কল বা মেসেজের রেসপন্স করেও দিতাম তাহলেও আমি জানতাম না কি বলবো, আমি কি থেকে কি বলতাম নিজেও জানি না। আর তোমার আমার রেসপন্সের কোনো প্রয়োজনই নেই। নিজেকে দেখো, তুমি তখনও সুন্দরী ছিলে আর এখনো আছো, তাই আমার মতো কেউ না থাকলেও তুমি ঠিকই ভালো থাকবে। আমি হচ্ছি বোকা,
তাই এই সব করেছিলাম। আম সরি অনামিকা। এবার অনামিকা তার কন্ট্রোল হারিয়ে ফেলে। সে আর কোনো কিছু চিন্তা না করে ভাইভাবের কাছে চলে আসে। তখনই তাদেরকে এই অবস্থায় দেখে ফেলে পাঙ্কাজ। পাঙ্কাজ তো তখন রেগে বলতে থাকে, কি রে, তুই কি সবাইকে চাস? প্রথমে আমার স্ত্রী আর এখন আমার বোন, তোকে তো আমি আর আজ ছাড়বো না। এই কথা বলেই সে তাকে তুলে নেয়। তারপরই পাঙ্কাজ আসে মল্লিকার কাছে আর তাকে বলে, তোমার জন্য, তোমার খুশির জন্য আমি আমার পুরো জীবন লাগিয়ে দিয়েছি, কিন্তু তার বদলে আমি কি পেলাম? এই ধোকা। আমি কি না করেছি তোমার জন্য? আর তুমি আমার নাক কেটে দিলে ওই ভাইবাবের সাথে মিলে। কিভাবে করলে এইসব? মল্লিকা বলে, 2 মিনিট আমার কথা শুনলে তো বুঝতে পারতে আমি সেখানে আমাদের ব্যাপারেই কথা বলতে গিয়েছিলাম। পাঙ্কাজ বলে, কথা বলতে কেউ হোটেলে যায়? মল্লিকা তখন জিজ্ঞেস করে, তাহলে কোথায় যেতাম? কফি শপে, যাতে করে তোমার বিপক্ষের লোকেরা এটা নিয়ে ইস্যু তৈরি করতে পারে। আমি সেখানে গিয়েছিলাম শুধুমাত্র আমাদের বিয়ের সমস্যাগুলো নিয়ে কথা বলতে। পাঙ্কাজ এটা শুনে বলে, তো তুমি আমার ব্যাপারে তার সাথে কেন কথা বলবে? মল্লিকা বলে, কেন, তুমি বলনি? তুমি তো এত বছরে একটা গিফট এনেছো, তাও আবার ভাইবাবের সাথে কথা বলার পর। তাহলে সবসময় টাকা পয়সা গাড়ি একটা সম্পর্কে এনাফ হয় না? তো এইখানে এসব কথা বলার কিছুক্ষণ পরই পাঙ্কাজ বুঝতে পারে সে ভুল বুঝেছে। তখনই তার কাছে কল আসে যে ভাইবাবের একটা পা ভেঙে দিয়েছে তার লোকেরা। এটা শুনেই তো পাঙ্কাজ বলে, আরে তাকে হসপিটালে নিয়ে যাও, সে কিচ্ছু করেনি। তো এরপরই হসপিটাল থেকে ভাইবাব মল্লিকাকে মেসেজ করে আর বলে, চিন্তা করো না, আমিও পাঙ্কাজকে বলেছি, আমরা হোটেলে কথা বলতেই গিয়েছিলাম, আমি আর এসব নিয়ে কথা বলবো না, মেসেজ যা ছিল সব ডিলিট করে দিচ্ছি। তারপরে পাঙ্কাজ এসে সরি বলে তাকে, আর তাকে এটাও বলে, আমার রাগ তো কেমন জানোই, মাথা খারাপ হয়ে গিয়েছিল, তবে আমি বুঝতে পেরেছি এইসব ভুল বোঝাবুঝি ছিল, তাই প্লিজ আমাকে মাফ করে দিও। ভাইভাব বলে, ঠিক আছে। তো বাইরে আসার পরই পাঙ্কাজ বলে, এই যে এই গাড়িটা তোমার জন্য গিফট। ভাইভাব এটা দেখে বলে, গাড়িটা অনেক সুন্দর, কিন্তু আমার কাছে আমার বাবার ভাঙাচোরা গাড়ি ঠিক আছে। পাঙ্কাজ এই কথা শুনে বলে, কিন্তু কেন? ভাইভাব বলে, বুঝবে না সেটা। পাঙ্কাজ তখন তাকে জিজ্ঞেস করে, তাহলে এখন আমি এই গাড়ির কি করব? এর উত্তরে ভাইভাব বলে, তোমার অফিসের সুন্দরী মেয়েকে দিয়ে দিও আমার পক্ষ থেকে। যাক, তো পাঙ্কাজ সেখান থেকে যাওয়ার পরেই সুভাষ ভাইভাবকে বলে যে, তোকে আমি চিনতে পারি না, কিছুদিন আগেও আমার মাথা খারাপ করে দিচ্ছিলি নতুন গাড়ির জন্য, আর এখন পেয়েও নিলি না? ভাইভাব বলে, হ্যাঁ, কারণ এই গাড়ি আমার কাছে অনেক কিছু। আর সরি বাবা। সুভাষ তখন বলে, বাহ, জীবনের প্রথম সরি বললি, আরো কিছু বল। ভাইভাব তখন বলতে থাকে, তুমি কিভাবে ভাবলে আমি এই গাড়ি ছেড়ে দিব? এটা আমাদের ভালোবাসার প্রতীক। সুভাষ তো রীতিমতো শকড হয়ে যায় এরকম কথা শুনে। তারপরই সে মজা করে বলে, আচ্ছা, তোর ওই ফ্লার্টিং এর ক্লাসে আমার এজের ব্যাচ হবে না? ভাইভাব তখন হেসে বলে, বাবা তুমি কি বলো তো, সত্যি না, আমার এসব বলাই উচিত হয়নি। সুভাষ বলে, হ্যাঁ হ্যাঁ, আমাকে তুই বললি গার্লফ্রেন্ড জোগাড় করার কথা, তাই তো এসব শিখতে চাইছি। একথা বলেই দুই বাবা ছেলে হাসতে থাকে। এরপরই কেটে যায় 3 মাস। তখন দেখা যায় পাঙ্কাজ মল্লিকার সাথে ভাইভাবকে নিয়েই কথা বলছিল যে সে তো হঠাৎ করেই উধাও হয়ে গেল, তার কোনো খোঁজ খবরই নেই। ছেলেটা অনেক কাজের ছিল, আমার জন্যই হয়তো চলে গিয়েছে। তখনই মল্লিকা দেখে ভাইভাব এক মেয়ের সাথে ছবি পোস্ট করেছে ভুটানে গিয়ে, আর এবার তো এটা দেখে মল্লিকা বেশ জেলাস ফিল করতে থাকে। তাই সেও পাঙ্কাজকে বলে তারা ভুটানে যাবে। এদিকে ভাইভাব তার ক্লাসে বলে, সব মেয়েরাই সেই ছেলেকে নিয়ে জেলাস থাকে যে সবার থেকে ইউনিক হয়, আর যদি সেই মেয়ে জেলাস হয়ে যায় তাহলে তার মানে কাহিনী এখনো বাকি আছে আর এটা কন্টিনিউ হবে। তো এরই সাথে দেখা যায় এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। অর্থাৎ ভাইভাব আসলে চেয়েছিল মল্লিকাকে তার প্রেমে ফেলতে, আর শেষ পর্যন্ত সে ঠিকই সাকসেসফুল হয়েছে। তবে একটা কথা, এইসব কাজ আবার আপনারা করতে যাবেন না, তাহলে একুল উকুল দুকুলি হারাতে হবে। যাই হোক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।